আচ্ছা বলো তো, আমরা যখন নর্মাল ব্রিদিং করি তখন কি হয়? নর্মাল ব্রিদিংয়ে আমরা কিন্তু একদম চিন্তাই করি না, তাই না? আমরা কি শ্বাস প্রশ্বাসে চিন্তা ভাবনা করি? করি না, এটা অটোমেটিক্যালি হতে থাকে, অটোমেটিক্যালি। কিন্তু যদি ডিসঅ্যাপনিয়া ডেভেলপ করে তখন পেশেন্ট সে তার ব্রিদিং নিয়ে অ্যাওয়্যার হয়ে যায়, কজ তার ব্রিদিংটা, কারণ সে হচ্ছে অনেক আনকমফোর্টেবল ফিল করতেছে। তো দেখা যায় যে পেশেন্ট সাডেনলি বিকাম অ্যাওয়্যার অফ ব্রিদিং। তো এটা একটা আনপ্লিজেন্ট ব্যাপার, তাই না? যে ইট ফিলস ব্যাড অর আনকমফোর্টেবল, সাবজেক্টিভ, শুধু পেশেন্টটা ফিল করতে পারছে, এটা আদার প্রসিডিউরে আমি মেজার করতে পারছি না এক্স্যাক্টলি। বাট অ্যাওয়ারনেস, এটা দেখো, আমি হচ্ছে বুঝতে পারতেছি যে আমি অনেক ব্রিদিং করছি, বা পেশেন্টটা বুঝতে পারছে যে সে অনেক ব্রিদিং করছে। ইটস কারণ ব্রিদিংটা হচ্ছে তার ডিফিকাল্ট বা হার্ডার হচ্ছে এবং নর্মালের মতো হচ্ছে না, এই কারণে সে তার ব্রিদিং নিয়ে চিন্তা করছে, সে তার ব্রিদিং নিয়ে অ্যাওয়্যার আছে অফ দ্য সেন্সেশন অফ দ্য ব্রিদিং। তাহলে এই কারণে এটা কীভাবে ডিফাইন করেছে যে আনপ্লিজেন্ট সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ সেন্সেশন অফ ব্রিদিং। তাহলে এটা একটা আনপ্লিজেন্ট অ্যাওয়ারনেস যেখানে পেশেন্ট ব্রিদিং নিয়ে অ্যাওয়্যার থাকে, এটা একটা সাবজেক্টিভ অ্যাওয়ারনেস। আচ্ছা, আর সাবজেক্টিভ এই জিনিসটা, এই ওয়ার্ডটা কেন এখানে দিয়েছে? কারণ হচ্ছে যে এখানে শুধু পেশেন্টটা আসলে এই ব্রিদিংটাকে ফিল করতে পারছে, ঠিক আছে? আর আমরা যদি এরকম যদি করতাম, ধরো আমরা অক্সিজেন লেভেল এবং রেসপিরেটরি রেট বের করতেছি, তখন সেটা হতো অবজেক্টিভ মেজার্স। যেহেতু পেশেন্ট নিজেই হচ্ছে অ্যাওয়্যার আছে বা পেশেন্ট নিজেই বুঝতে পারছে, তখন সেটা হবে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস। আশা করি বোঝা গেছে। এবার আমরা কজেস অফ দ্য ডিসনিয়া নিয়ে পড়ি। দেখো, কার্ডিয়াক কজ আছে, রেসপিরেটরি কজ আছে, মেটাবলিক কজ আছে এবং আদার কিছু কজ আছে। কার্ডিয়াক কজের মধ্যে ফার্স্টলি আমরা কি দেখবো? কার্ডিয়াক কজের মধ্যে আমরা ফার্স্টলি দেখবো অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার। ওকে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার, যেটা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হলে আমরা জানি কি হয়, যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হলে পালমোনারি ইডিমা ডেভেলপ করে এবং সেখান থেকে অক্সিজেনেশনটা ইম্পেয়ার্ড হবে এবং সেখান থেকে ব্রেথলেসনেস হবে। সেম অ্যাবাউট দ্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, এখানে যদি ফ্লুইড ডেভেলপ হয় পালমোনারি, তখন সেম কন্ডিশন। আর মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া থেকে যদি দেখা যায় যে হার্ট ফেইলিয়ার ডেভেলপ করে, ওই হার্ট ফেইলিয়ার থেকে পালমোনারি ইডিমা ডেভেলপ করে দেখা যায় যে ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার আমি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আসি। ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা, এটা হচ্ছে দেখা যায় যে এখানে তো আমরা জানি যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তো সেই কারণে এখানে ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে। বা সিওপিডি কিন্তু দেখা যায় যে এখানেও এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে। বা নিউমোথোরাক্সে এয়ার চলে আসে প্লুরাল স্পেসে, দ্যাটস ওয়াই এখানে একটা লাংকে একটা প্রেশার দিচ্ছে, তাই না? লাংয়ের প্যানক্যামাকে প্রেশার দিয়ে লাংকে কোলাপস করে ফেলছে, তখন কিন্তু আমাদের ব্রেথলেসনেস আসতে পারে। প্লাস নিউমোনিয়া, এখানে দেখতে পারি আমরা যে ইনফেকশন হচ্ছে লাংয়ের প্যানক্যামাতে, তো সেই কারণে অক্সিজেন ইম্পেয়ার্ড হচ্ছে, অক্সিজেনেশন বা অক্সিজেন ট্রান্সফার। পালমোনারি এম্বোলিজমে আমরা দেখবো যে ব্লাড ক্লট হচ্ছে, তো ব্লাড ক্লটটাই যে পালমোনারি আর্টারিতে গিয়ে দেখা যাচ্ছে যে ওটাকে ব্লক করে দিচ্ছে, পালমোনারি আর্টারিতে গিয়ে ব্লক করে দিচ্ছে, তখন আমাদের কিন্তু অক্সিজেনেশনটা বাধাগ্রস্ত হচ্ছে, অক্সিজেনেশন রিডিউস হয়ে যাচ্ছে। তারপর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS, এটাতে আসি। এটাতে কি হচ্ছে? সিভিয়ার লাং ইনফ্লামেশন হচ্ছে এখানে, এবং তার কারণে অ্যালভিওলি ড্যামেজ হচ্ছে। অ্যালভিওলি ড্যামেজ হওয়াতে দেখা যাচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রবলেম হচ্ছে। ওকে, তারপর আমরা দেখবো যে লাংয়ের কোলাপস, সেখানেও দেখা যাচ্ছে যে ইম্প্যায়ারমেন্টের সমস্যা হওয়ার কারণে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইম্প্যায়ারমেন্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখানে লাং কোলাপসেও হচ্ছে আমার ডিসঅ্যাপনিয়া ডেভেলপ করছে। তারপর প্লুরাল ইফিউশন, সেম অ্যাজ নিউমোথোরাক্স, যে প্লুরাতে যদি হচ্ছে পানি জমা হয় তখন এটা লাংকে কোলাপস করে দেখা যাচ্ছে ভেন্টিলেশন কমায় দিচ্ছে।
বা ল্যারিঞ্জিয়াল ইডিমা। এটা কিভাবে হচ্ছে দেখো তো, ল্যারিঞ্জিয়াল ইডিমা হলে এয়ারওয়ে তো সোয়েলিং হচ্ছে, এয়ারওয়ে সোয়েলিং হয়ে দেখা যাচ্ছে অবস্ট্রাকশন দেখা যায় এয়ার ফ্লোতে, তখন হচ্ছে ব্রেথলেসনেস হতে পারে। বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এখানে দেখা যায় যে ফাইব্রোসিস হয়। এই ফাইব্রোসিসের কারণে দেখা যায় যে লাংয়ের যে ব্রিদিং, এই ব্রিদিংটা ইম্পেয়ার হয়। তারপর ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, এখানে কি হয়, এখানে হচ্ছে অ্যাসিডোসিস যেটা হয় ব্রিদিং সেন্টারকে স্টিমুলেট করে, তার কারণে র্যাপিড ব্রিদিং দেখা যায়, যেটা হচ্ছে অনেক মানে কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে সেগুলো বের করে দিচ্ছে আর কি বেশি করে, যাতে এই যে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস যেটা ডেভেলপ করলো সেটা ওভারকাম হয়ে আসে। তারপর এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হলেও কিন্তু আমরা হচ্ছে র্যাপিড ব্রিদিংয়ের মাধ্যমে বেশি করে কার্বন ডাইঅক্সাইড বের করার চেষ্টা করবো, কজ আমাদের ব্লাডে হচ্ছে অলরেডি আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস অবস্থায় আছে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা অ্যাসিডিক গ্যাস, তো সেটাকে আমি রিলিজ করে আর কি ট্রাই করব। তো অ্যাংজাইটির কারণেও তো ওভার ব্রিদিং হয় এবং তার কারণে একটা ব্রেথলেসনেস ফিলিং হয়, বা অবেসিটির কারণে এক্সেস ওয়েট হচ্ছে দেখা যায় যে এক্সেস ওয়েট হলে হচ্ছে ব্রিদিংয়ের দেখা যায় যে লাং ভলিউমটা কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ব্রেথলেসনেস ডেভেলপ করছে, যখন একটু কাজ করলেই ব্রেথলেসনেস ডেভেলপ করছে বা একটু এক্সারশন হলে। তো এটা হচ্ছে নিউরো হার্ট অ্যাসোসিয়েশন ফাংশনাল ক্লাসিফিকেশন ইজ ইউজ টু গ্রেড ডিসএবিলিটি। তো এটা হচ্ছে যে কী কী 1 2 3 4। তো 1-এ হচ্ছে কোনো লিমিটেশন নাই, 2-তে স্লাইট লিমিটেশন আছে, 3-তে মার্ক লিমিটেশন, আর একদম 4-এ হচ্ছে আনএবল টু আন্ডারটেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে নো লিমিটেশন থেকে স্লাইট লিমিটেশন থেকে মার্ক লিমিটেশন থেকে আনএবল টু আন্ডারটেক, এগুলা হচ্ছে আমাদের গ্রেডিং অফ ডিসঅ্যাপনিয়া। ওকে, এবার অর্থোপনিয়াতে আসি। এটাতে কি বলেছে আমি যদি একটু ইজিলি বুঝতে চাই, অর্থোপনিয়া যেটা ডিসঅ্যাপনিয়া অন লাইং ফ্ল্যাট, এটাই হচ্ছে অর্থোপনিয়া। অর্থ মানে তো হচ্ছে সোজা বা লাইং পজিশনকে বুঝিয়েছে। তো ডিসঅ্যাপনিয়া অন লাইং ফ্যাট ডিউ টু ইনক্রিজ ভেনাস রিটার্ন টু হার্ট। দেখো লাইং ডাউন যদি আমি শুয়ে পড়ি তখন দেখা যায় যে হার্টে ভেনাস রিটার্নটা বেড়ে যায়। কারণ কি, দেখো আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের শরীরের এই যে এখানে যে ভেনাস রিটার্ন হচ্ছে সুপারিয়া ভেনা কাভা দিয়ে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে গ্র্যাভিটির কারণে এটা তুলনামূলক একটু বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু দেখা যাচ্ছে যে গ্র্যাভিটি যেটা সেটার অপোজিট দিয়ে যেতে হচ্ছে, এই কারণে এরকম। বাট আমরা যখন লাইং পজিশনে থাকি তখন দেখা যাচ্ছে যে কি হয়, যে সুপারিয়ার ভেনা কাভা যে শরীরের উপর অংশ থেকে ব্লাডটা নিয়ে আসে, সেখানে তো এখন গ্র্যাভিটি অবস্ট্রাক্ট করছে না বা রেস্ট্রিক্ট করছে না, বা কিছুটা হলেও গতি কমাচ্ছে না, তখন তার কিন্তু বেশি বেশি করে ভেনাস্ট্রেশন হয়ে যায়। তখন কিন্তু হার্টের উপর একটা চাপ পড়ে, হার্টের প্রিলোডটা বেড়ে যায়, তখন হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তো পেশেন্ট এই কারণে দেখা যাচ্ছে মোর পিলো ইউজ করে, যে মাথাটাকে উঁচা করে রাখার চেষ্টা করে, তখন দেখো যে শরীরের উপরের অংশ থেকে যে ব্লাডগুলা আসতেছে সেটা যাতে গ্র্যাভিটির কারণে কিছুটা হলেও রেস্ট্রিক্টেড হয় বা কিছুটা হলেও যাতে একটু কম আসে। আমরা তো জানি যে একটা জিনিস, যে এখানে আবার হার্টের জিনিসটাই লাগবে আমাদের। দেখো আমরা তো জানি যে এই সুপারিয়ার ভেনা কাভা দিয়ে যে ব্লাডটা আসে, এটা তো টোটালি গ্র্যাভিটির অপোজিটে যাচ্ছে, তাই না? দেখো যে উপরে মানে শরীরের উপর দিয়ে এসে তারপরে এখানে ভেনাস রিটার্ন হচ্ছে। আবার দেখো যদি ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে যায়, দেখো যে কি সুন্দরভাবে নিচ দিয়ে যাচ্ছে, তাই না? তো এটা টোটালি দেখা যাচ্ছে যে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা তো টোটালি দেখা যাচ্ছে যে এটা গ্র্যাভিটির অপোজিটে যাচ্ছে। তো এইখানে তো আমরা বুঝতে পারলাম যে এই কাহিনীগুলো হচ্ছে যে গ্র্যাভিটির অপোজিটে যাওয়া লাগে ব্লাডদেরকে। তো দ্যাটস ওয়াই যদি আমি শুয়ে থাকি তখন গ্র্যাভিটি ওখানে কাজ করছে না। তো আমি যদি হেডটা এলিভেটেড রাখি তখন দেখা যায় যে ভেনাস রিটার্নটা যেটা সেটা কমে যেতে পারে। তখন হচ্ছে আমি যে মাথাটা এলিভেটেড রাখলে দেখা যায় যে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে যেটা ব্লাডটা ব্যাক করছিল
সে ওই গ্র্যাভিটির কারণে যে স্লো ডাউন হচ্ছিল ওই স্লো ডাউনটা অব্যাহত থাকে এবং এই স্লোয়িং ডাউনটা আসলে দরকার, না হলে হার্ট ফেলিয়ারের মানে হার্টের উপর চাপ পড়ে যায়, তখন হার্ট ফেলিয়ারটা আরও বেশি সমস্যা দেখা যায় হার্ট ফেলিয়ারে। তো হচ্ছে কজেস অফ দ্য অর্থোপনিয়া, এটা হচ্ছে হার্ট ফেলিয়ারের কারণে হয়, স্পেশালি ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তো যেহেতু হার্টের উপর চাপ পড়ে এবং তার কারণে ব্রেথলেসনেস দেখা যায়, হার্ট ফেলিয়ার থেকে আমরা জানি যে ব্রেথলেসনেস ডেভেলপ করতে পারে। আচ্ছা, তো হার্ট ফেলিয়ার বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারটা হচ্ছে মোস্ট কমন কজ। আনকমন কজের মধ্যে হচ্ছে অ্যাসাইটিস, যে অনেক বেশি পরিমাণে অ্যাবডোমিনাল ফ্লুইড জমা হলে ডায়াফ্রামটা উপরের দিকে চাপ খায়, তখন কিন্তু লাং এক্সপানশন বাধাগ্রস্ত হবে। অবিসিটি যদি থাকে, দেখা যাচ্ছে এক্সেস ওয়েট যদি থাকে পেশেন্টের, তখন তার কিন্তু চেস্ট ওয়াল এক্সপানশনের সমস্যা হবে। তারপর প্রেগনেন্সি, এখানে দেখা যায় যে এনলার্জ ইউটেরাসটা এই যে সেম ওই ডায়াফ্রামটাকে পুশ করে লাঙে চাপ দিচ্ছে, সে কারণে ব্রেথলেসনেস থাকতে পারে। তারপর হচ্ছে বাইলেটারাল ডায়াফ্রামেটিক প্যারালাইসিস, ডায়াফ্রাম যদি ঠিক মতো ইফেক্টিভলি কন্ট্রাক্ট করতে না পারে, তখন হচ্ছে এই ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিসের কারণে দেখা যায় যে ব্রেথলেসনেস ডেভেলপ করছে। লার্জ প্লুরাল ইফিউশনও সেম, যে ওখানে হচ্ছে ফ্লুইড কম্প্রেস করে লাং টিস্যুকে, আর সিভিয়ার নিউমোনিয়া জাতীয় ইনফ্লামেশন এবং ইনফেকশন অফ দ্য এর কারণে লাং ফাংশনটাই ইম্পেয়ার হয়ে যাচ্ছে। তো প্যারাক্সাইমাল নকটার্নাল ডিসঅ্যাপনিয়া, এটাতে আমরা আসি। এটা কি? এটা হচ্ছে দেখবো যে ইট ইজ দ্য ফর্ম অফ অর্থোপনিয়া। তো এটা হচ্ছে ফর্ম অফ অর্থোপনিয়া। এখানে হচ্ছে পেশেন্ট শুয়ে থাকার যে কমফোর্টেবলি শুয়ে থাকতে পারে, লাইং ডাউন টু স্লিপ, বাট তার 1-2 ঘন্টা পরে সে হচ্ছে সাডেন সিভিয়ার ব্রেথলেস নিয়ে হচ্ছে উঠে পড়ে। তো উঠে বসার পরে তার একটু অবস্থাটা ভালো লাগে এবং তার হচ্ছে কিন্তু রিলিফ হয় উঠার পরে। আচ্ছা, তো পেশেন্ট হচ্ছে দেখা যায় যে আমরা যদি লেফট ভেন্ট্রিকুলারের কথাটা চিন্তা করি, দেখো ফ্লুইড কি হয়, পেরিফেরাল টিস্যু থেকে ব্যাক ইনটু দ্য সার্কুলেশন উইদিন 1 to 2 hours অফ লাইং ডাউন। আচ্ছা, পেশেন্ট কেন হচ্ছে দেখা যাচ্ছে যে উঠে বসলে মানে রিলিফ পাচ্ছে, তো সে যখন শুয়েছিল গ্র্যাভিটি কি করে পুরা শরীরে এই যে ফ্লুইডটা হচ্ছে রিডিস্ট্রিবিউট করে দেয়। তো রিডিস্ট্রিবিউট করে দিলে আমরা জানি যে শুয়ে থাকলে যে হার্টের উপরে প্রিলোডটা বেড়ে যায় এবং পালমোনারি প্রেশার যেহেতু প্রিলোড বাড়ছে, তাহলে হার্টের উপর লোড বাড়ছে, তার মানে পালমোনারি প্রেশারও বাড়ছে, তার কারণে আস্তে আস্তে সিভিয়ার ব্রেথলেসনেস ডেভেলপ করে এবং লাং কনজেশনে চলে যায়। বাট পেশেন্ট যখন এই যে উপরে উঠে বসে তখন কিন্তু তার সিমটমটা রিলিভ হয়, কারণ সিটিং আপের কারণে দেখা যাচ্ছে ভেনাস প্রেশারটা কমে যায় এবং দেখা যাচ্ছে লাং কনজেশনটাও কমে যাচ্ছে, তখন আমাদের ব্রেথলেসনেসটা ইজি হয়ে যায়। তো এটা অনেকটা দেখা যায় যে আমাদের অনেকগুলো পিলো দিয়ে শুয়ে থাকার মতো। তো এখানে একদম পেশেন্ট উঠে পড়তেছে, উঠে বসে হচ্ছে তার এই যে যেটা সিমটমটা সেটা কমানোর চেষ্টা করছে। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে এই কথাগুলোই বলেছে যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে যেটা হচ্ছে যে ফ্লুইডটা কিভাবে আমাদের হার্টের লোড বাড়াচ্ছে। ওকে, তারপর আমরা দেখি যে কি কি কজেস আছে প্যারাক্সাইমাল নকটার্নাল ডিসঅ্যাপনিয়ার। এই কজগুলোর মধ্যে আমি দেখব যে আচ্ছা, এই কজগুলোর মধ্যে দেখবো যে ফার্স্টে হার্ট ফেলিয়ার সবগুলোর মধ্যে, তারপর যে ইসকেমিক হার্ট ডিজিজ থেকে কিন্তু হচ্ছে দেখা যায় যে হার্ট ফেলিয়ার ডেভেলপ করে তারপরে এরকম কন্ডিশনের জন্ম দিতে পারে। অ্যাওর্টিক ভালভ ডিজিজ, এখানে ভালভ অ্যাবনর্মালিটির কারণে দেখা যায় যে প্রেশার ওভারলোড অথবা ভলিউম ওভারলোড হতে পারে। তো আমি যদি একটু চিন্তা করি, আমাদের অ্যাওর্টিক ভালভের কথাই বলেছে। ওকে, তো এই দেখো এই যে অ্যাওর্টিক ভালভ, তো অ্যাওর্টিক ভালভে কোনো সমস্যা হইলো, ধরো অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাডটা যাওয়ার পরে সে হচ্ছে দেখা যায় যে ঠিক মতনে যাচ্ছে না, তো এই ব্লাডটা ব্যাক চলে আসছে, এই ভালভটা ঠিক মতনে ক্লোজ হয় না বা ব্লাডটা হচ্ছে ব্যাক চলে আসে, তখন কিন্তু যে লেফট ভেন্ট্রিকল যেটা সেখানে কিন্তু ভলিউম ওভারলোড দেখা যায়।
তো সেটা একটা কন্ডিশন। যেরকম অ্যারোটিক ভালভে যদি সমস্যা থাকে তখন এই একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আরেকটা হতে পারে দেখো হাইপার টেনশন। যদি হাইপার টেনশন হয়, হাই ব্লাড প্রেশার হচ্ছে হার্টকে অনেক বেশি মানে দেখা যায় যে ওয়ার্ক করতে, হাই ব্লাড প্রেশারের পেশেন্টের কিন্তু হার্টকে অনেক বেশি পাম্প করতে হয়। কারণ দেখো যে এখানে লেফট ভেন্ট্রিকল তো দেখো এখান দিয়ে ব্লাড পাঠাচ্ছে, তো সিস্টেমিক সার্কুলেশনে যদি প্রেশার বেশি থাকে তখন কিন্তু তার এটা হার্ডার হবে ব্লাড পাঠানোটা এখান দিয়ে। তো কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে তো এখানে আছে ডিজিজ অফ হার্ট মাসেলের কারণে হার্টের পাম্পিং অ্যাবিলিটিটা কমে যায়, সেম কজ এখানে কিন্তু হার্ট ফেলিয়ার দিকে যেতে পারে। অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন থেকেও দেখা যায় যে ইরেগুলার হার্টবিটের কারণে যে কার্ডিয়াক আউটপুট কমে যায় এবং সেটাও হার্ট ফেলিয়ারের দিকে যায়। এবং মাইট্রাল ভালভ ডিজিজ যেটা, এখানেও দেখা যায় যে ভালভ ডিসফাংশনের কারণে ভলিউম ওভারলোড হতে পারে লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে, তার কারণে পালমোনারি কনজেশন ডেভেলপ করতে পারে। তো আমরা মাইট্রাল রিগার্জিটেশন পড়েছিলাম যে লেফট অ্যাট্রিয়ামে আবার যদি ব্লাড ব্ল্যাক যে এখানে জমতে থাকে তখন দেখা যায় যে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি বেড়ে যায় এবং লেফট অ্যাট্রিয়াম থেকে তো ব্লাড বেড়ে গেলে লেফট ভেন্ট্রিকলেই যাবে এই ব্লাডগুলা, এই লেফট ভেন্ট্রিকলও তখন একটা প্রেশার পড়ে। তো এভাবে মাইট্রাল ভালভ ডিজিজ বা অ্যারোটিক ভালভ ডিজিজ ভালভুলার কজের কারণেও কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হার্টের উপর একটা চাপ পড়ে এবং হার্ট ফেলিয়ারের দিকে চলে যায়। ঠিক আছে, আচ্ছা আমি অ্যানজাইনাল ইকুইভ্যালেন্টে আসি। এটা হচ্ছে ব্রেথলেসনেস যখন হলো ডমিনেন্ট সোল ফিচার হয় মায়োকার্ডিয়াল ইস্কেমিয়ার, তখন সেটাকে আমরা বলবো যে অ্যানজাইনাল ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো সমস্ত দেখো আমরা যে ইস্কেমিক হার্ট ডিজিজ পড়ে আসছি, এই সমস্ত ইস্কেমিক হার্ট ডিজিজই হচ্ছে ক্লাসিক চেস্ট পেন নিয়ে কিন্তু প্রেজেন্ট করে না। সামটাইমস দেখা যায় ব্রেথলেসনেসটাই তার মেন সিমটম হয়ে আসে। তো এটা কিন্তু রিকগনাইজ করা অনেক ইম্পর্টেন্ট কার্ডিয়াক ইস্কেমিয়া ডায়াগনোসিস করার জন্য। তো এটাকে আমি বলবো অ্যানজাইনা, আমরা বলবো অ্যানজাইনা